স্টুডিওতে যুক্ত হওয়া অতিথি রাজনীতি প্রতিবেদক রাজীব আহমদ আপনার কাছে যেতে চাই। সেটি হলো যে আপনার শুরুতেই জয়েন করার কথা ছিল, আপনি দেরি করে ফেলেছেন। সেটা হলো যে আমরা ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম, যে আগের যে ব্যবস্থাটা ছিল সেটাই আমি এই এনসিপির আহ্বায়ক, এনসিপির যুগ্ম আহ্বায়ক, তারপর এই রাশেদ খান গণ অধিকার পরিষদের নেতা, ওনাদের সঙ্গে কথা বললাম। মানে আগে একজন রাষ্ট্রপতি উনি প্রধান বিচারপতি হিসাবে সবশেষ যিনি অবসর নিয়েছেন তিনি হবেন। মানে এই যে একটা সহজ বিষয় থেকে এই যে কঠিন বিষয়ে যে যাওয়াটা, মানে এটার আসলে প্রেক্ষাপটটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা খুবই সহজ ছিল আগে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, যে যিনি সর্বশেষ প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত উনি হবেন, উনি না পাইলে আগের জন, তাই তিনি না পাইলে আগের জন, তিনি না পাইলে আগের জন, এইভাবে আপনি 72 বছর বয়স পর্যন্ত খুঁজতে থাকবেন। তারপর যদি সাবেক প্রধান বিচারপতিদের কাউকে না পান, তাহলে অ্যাপিলেট ডিভিশনের যিনি সর্বশেষ যে জ্যেষ্ঠতম, তারপরে জ্যেষ্ঠতম, তারপর জ্যেষ্ঠতম, এইভাবে চলতে থাকবে। তো বিষয়টা যেটি হয়েছিল যে চতুর্দশ সংশোধন, এটা তো ত্রয়োদশ সংশোধনীতে এই ফর্মুলাটা ছিল 58 ক থেকে 58 পর্যন্ত। তারপর যে জিনিসটি হলো যে চতুর্দশ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের বয়স 2 বছর বৃদ্ধি করা হলো। তো তখন বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় ছিল। বিএনপির অনেকেই এখন বলেন যে এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল, যে বিচারপতিদের বয়স 65 থেকে 67 করা হয়েছিল। এখন ওই সময় সরকার বা এখন যারা আছেন তারা যেই এক্সপ্লেনেশন দেন না কেন, এটার মূলত উদ্দেশ্য ছিল কে এম হাসান যেন চিফ অ্যাডভাইজার হইতে পারেন। তো এটা নিয়ে তারপরে তো আন্দোলন হইলো। তারপরে শেখ হাসিনার এবিএম খায়রুল হকের কোর্ট এটা বাতিল করলেন 4-3 সংখ্যাগরিষ্ঠতায়। তারপরে পঞ্চদশ সংশোধনী হলো, তারপরে বাতিল করা হলো। তারপরে দীর্ঘদিন রাশেদ ভাইরা বিএনপি একসঙ্গে দীর্ঘদিন আন্দোলন করেছে এই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য। এইবার কমিশন যে প্রস্তাবটা দিয়েছে সেটি হচ্ছে যে আপনার আর কোর্টের হাতে না, কারণ পুরনো অভিজ্ঞতা যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের হাতে বা কোর্টের কাছে যদি সাবেক চিফ জাস্টিসরা যদি প্রধান বিচারপতি হন, সেক্ষেত্রে কোর্টকে পলিউটেট করার একটা ইচ্ছা থাকে, যে আমার নিজের লোককে প্রধান বিচারপতি বানানো, যেন তাকে আমি প্রধান উপদেষ্টা হিসেবে পাই। তো এই কারণে এবার ফর্মুলাটা দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, বিরোধী দলের ডেপুটি স্পিকার এবং থার্ড লার্জেস্ট পার্টির না, সেগুলো আমরা দেখিয়েছি, কিন্তু ওই র্যাঙ্ক চয়েস, মানে এই যে একটা নতুন যে ধারণা, মানে এটা তো কঠিন মনে হচ্ছে। কারণ বাংলাদেশের যে ইতিহাস, যে কোনো কিছুতে ঐকমত্য পৌঁছানোর ব্যাপারটা তো কঠিন, যেটা আমরা এই যে বলা যায় যে সদ্য আলোচনা সমাপ্ত করা ঐকমত্য কমিশনের বিভিন্ন অধিবেশন থেকে আমরা দেখেছি যে সবাই আসলে একমত হতে চায় না। সেখানে প্রধান উপদেষ্টা বা সরকারের প্রধান কে হবে অন্তর্বর্তী সরকারে, সেখানে তো একমত হওয়ার জন্য সবগুলো ধাপ শেষ করেও যে পারবে না, এটা মোটামুটি স্পষ্ট বা ধারণা করা যায়। না না, সেটা হচ্ছে যে আপনি যদি কনসেনসাস না হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে র্যাঙ্ক চয়েস। র্যাঙ্ক চয়েস কিন্তু একেবারে সর্বশেষ অপশন। এটা প্রথমে দিয়েছিল নাগরিক কোয়ালিশন, একটা নাগরিক কোয়ালিশন একটা প্ল্যাটফর্ম ওনারা দিয়েছিল। তারপরে এনসিপিওটা এন্ডোর্স করছে। জামায়াত প্রথমে রাজি ছিল না, তারপরে জামায়াতও রাজি হয়েছে, গণ অধিকার পরিষদও রাজি হয়েছে, এবি পার্টিও রাজি হয়েছে, অন্যরাও রাজি হয়েছে র্যাঙ্ক চয়েসে। র্যাঙ্ক চয়েসটা হচ্ছে একেবারে শেষ অপশন, যে আপনি কোনোভাবেই কিছু করতে পারলেন না। প্রথমে হচ্ছে যে বাছাই কমিটিতে রাজনৈতিক দল এবং পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী দল এবং স্বতন্ত্র প্রার্থীরা, স্বতন্ত্র এমপিরা নাম প্রস্তাব করবেন। সেইখানে যদি কনসেনসাস হয়ে যায়, বাস। যদি না হয় তাহলে সরকারি দল 5টা নাম দিবে, বিরোধী দল 5টা নাম দিবে, থার্ড লার্জেস্ট পার্টি নাম দিবে, সেখান থেকে আবার 3টা থেকে 5টা নাম আসবে। তখন আবার এই কমিটিতে যুক্ত হবেন একজন অ্যাপিলেট ডিভিশনের এবং হাইকোর্টের 2জন জাস্টিস। তো ওনারা যদি 5-2 মেজরিটিতে করতে পারেন ভালো, না পারলে র্যাঙ্ক চয়েস। এখন বিএনপি যে কথাটি বলতেছে সেটি হচ্ছে যে যেহেতু আমরা ত্রয়োদশ সংশোধনী বাদ করে দিচ্ছি, বিচারপতিদের কাছে আর যাইতেই চাই না, যে বিচার বিভাগ পলিউটেড হবে, তাহলে বিচারপতিদের কেন, এটা হচ্ছে বিএনপির আর্গুমেন্ট, তাহলে বিচারপতিদের কেন কমিটিতে সদস্য করা হবে, এটা বিএনপির আর্গুমেন্ট। আর যদি বিচারপতিদের সদস্য না করি তাহলে 5 সদস্যের কমিটি থাকলো, তো 5 সদস্যের কমিটিতে ভোটিং করতে গেলে থার্ড পার্টি আবার খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। থার্ড পার্টির এই ক্ষেত্রে সে মানে থার্ড পার্টি হওয়ার পরও সে সমান সংখ্যক ভোট দিতে পারবে, ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। থার্ড পার্টি যে সেই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে, এটা বিএনপির আর্গুমেন্ট। তো এই কারণে বিএনপি চাচ্ছে যে সর্বসম্মতিক্রমে, যদি সর্বসম্মতিক্রমে না হয় তাহলে কি হবে সেটা পরের পার্লামেন্টে ঠিক হবে। এখন দেখেন আমাদের যে রাজনৈতিক বাস্তবতা, এখানে সর্বসম্মতিক্রমে কোনো কিছু হওয়া খুব কঠিন। যদি সর্বসম্মতিক্রমেই কিছু একটা হইতো তাহলে এই দেশ থেকে শেখ হাসিনারও পালাইতে হইতো না, এই দেশে ফেসিবাদও আসতো না, এই দেশে স্বৈরশাসন আসতো না। আমরা কোনো বিষয়ে, এই আমাদের যে 2 আলোচক আছেন, প্যানেলিস্ট 2জন আছেন, ওনারাই 2 পার্টি কোনো বিষয়ে একমত হইতে পারবে? ধরেন যে 10টা বিষয়ে একমত হবে, একটাতে কিন্তু ভিন্নমত থেকেই যাবে। এবং ওনাদের পার্টি যখন আলোচনা করছে, ওনারা কি সব বিষয়ে একমত হইতে পারছে? তো আপনি চিফ অ্যাডভাইজার নিয়োগের ক্ষেত্রে সব দলগুলো একমত হবে এই আশা করাটা দুরাশা। ধন্যবাদ রাজীব মোহাম্মদ, আপনি সঙ্গেই থাকুন আমাদের 2 রাজনীতিক। আমরা আরও আলোচনা করব, তবে এ পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি। দর্শক সঙ্গেই থাকুন।